ঝড়ে ডুবে থাকা রাতটা যেন শুরু থেকেই অস্বাভাবিক। আকাশ জুড়ে কালো মেঘ জমে আছে, বিদ্যুতের ঝলকানিতে চারপাশ এক মুহূর্তের জন্য ভেসে উঠেছে, তারপর আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। তীব্র বাতাসে গাছের ডালপালা কাঁপছে, আর দূরে কোথাও শিয়ালের দীর্ঘ ডাক ভেসে আসছে। অন্ধকারে লুকিয়ে থাকা পেঁচার কর্কশ ডাক বারবার রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। মনে হচ্ছে এই রাতটা সাধারণ নয়, এখনই কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই নিঃশব্দ অন্ধকারের মাঝে কারো ধীর পায়ের শব্দ ভেসে ওঠে। শুকনো পাতার ওপর পা পড়তেই খসখস আওয়াজটা আরও স্পষ্ট হয়ে ওঠে। আগন্তুক এগিয়ে যাচ্ছে সামনের দিকে, হাতে একটা লণ্ঠন, শরীরে কালো শাল জড়ানো। সে ধীর কদমে সামনে এগিয়ে চলেছে। কিছুটা পথ অতিক্রম করার পর সে এসে থামে একটা বিশাল রাজপ্রাসাদের সামনে। হাজার বছর পুরনো সেই রাজপ্রাসাদটা রাতের অন্ধকারেও সোনালি আলোয় দীপ্ত হয়ে উঠেছে। দূর থেকেই দেখা যায় উঁচু মিনার, আর খোদাই করা দেওয়ালগুলো মৃদু আলোয় ঝলমল করছে, যেন অন্ধকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রাসাদের বিশাল দরজা সোনালি কারুকাজে মোড়া, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আরও রহস্যময় হয়ে উঠেছে। ভেতরের ঝাড়বাতির আলো জানালার কাছ পেরিয়ে বাইরে ছড়িয়ে পড়েছে, আর পুরো পরিবেশে এক রাজকীয় অথচ ভৌতিক আবহাওয়া তৈরি করেছে। চারপাশে ঝড়ের হাহাকার, কিন্তু প্রাসাদটা যেন স্থির, নিঃশব্দে দাঁড়িয়ে আছে। নিজের ভেতরে লুকিয়ে রাখা হাজার বছরের গোপন অন্ধকার নিয়ে আগন্তুক লণ্ঠন হাতে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করে। সম্পূর্ণ প্রাসাদ খালি, সোনালি আলোয় মোড়ানো সেই রাজপ্রাসাদের করিডোর দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছে সেই আগন্তুক। একটু এগিয়ে যেতেই করিডোরের শেষ মাথায় ঝুলতে থাকা এক বিশাল চিত্র, যা সোনালি ফ্রেমে বাঁধানো। চিত্রটির ভেতরে থাকা রমণীর চোখ দুটো অদ্ভুতভাবে জীবন্ত মনে হচ্ছে। লণ্ঠনের আলো পড়তেই মনে হয় ছবিটার দৃষ্টি যেন ধীরে ধীরে নড়ে উঠছে। আগন্তুক নির্নিমেষ তাকিয়ে থাকে চিত্রটির দিকে, যেন কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে। সে ছবিতে আলতো হাত বুলিয়ে বলে ওঠে, ফিরে আসুন রানী সাহেবা, সময় যে হয়ে এলো। চলে আসুন তাদের শাস্তি দিতে। ফিরে আসুন আমার কাছে। কাট কাট কাট। এই আরিয়ান, কি করছিস? হ্যাঁ, ঠিকঠাকভাবে ডায়লগটা তো বল। কাকনের এমন বাসকাই কণ্ঠ শুনে আরিয়ান ঘাবড়ে গেল। একটা শুকনো ঢোক গিলে বলল, দোস্ত, এমন করে চেঁচাচ্ছিস কেন? তোর গলার আওয়াজ শুনে আমার ছোট্ট মতো কলিজাটা অ্যাটাক করবে, তারপর আমি মরে যাব। ঈশা আরিয়ানের কথার ভুল শুধরে দিয়ে বলল, আরে ছাগল, ওইটা কলিজা অ্যাটাক না, ওইটা হার্ট অ্যাটাক হবে। ঈশার কথার মাঝেই স্বামীর ফোরন কেটে উঠে বলল, হ্যাঁ, তারপর আমরা তোর চল্লিশা খাবো। আরিয়ান, তাড়াতাড়ি কলেজে অ্যাটাক করে টাটা বাই বাই হয়ে যায়। অনেকদিন হলো ভালো মন্দ খাই না দোস্ত। স্বামীরের কথা শুনে সেটে থাকা সকলে হেসে উঠল। আর এদিকে আরিয়ান রাগে স্বামীরকে মারতে দৌড় দিল, আর স্বামীর হাসতে হাসতে পালাতে লাগলো। কাকন তার এই বাদর বন্ধুদের কাণ্ড দেখে না হেসে পারল না। কাকন একটু মাথা নাড়ল, তারপর যেন সামনে থাকা কাউকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, ওদের দেখে মনে হচ্ছে না একদম পাগল একটা দল? আসলে ঠিকই ধরেছ। ওই যে যাকে আমি বকছিলাম, ওটা আরিয়ান। মুখে অনেক বড় বড় কথা, কিন্তু একটু জোরে কিছু বললেই সব সাহস উধাও। আর যে ওর ভুল ধরলো, ও ঈশা, আমাদের দলের ব্রেইন। সব কিছু ঠিকঠাক রাখার দায়িত্বটা ও নিজেই নিয়ে নিয়েছে। আর ওই যে পালাচ্ছে, ও সামির। ফাজলামি আর খাওয়া, এই দুইটাই তার লাইফের মেইন কাজ। কাকন হালকা হেসে বলল, আর আমি কাকন, এই পাগলগুলোর সাথে এখনও টিকে আছি, এটাই বড় কথা। একটু থেমে সে চারপাশে তাকালো। আমরা চারজনই ফিল্ম শুটিং সেটে কাজ করি, বয়স 25-26-এর মধ্যে। তার কণ্ঠটা একটু নরম হয়ে এলো। আর একটা জিনিস আমাদের এক করে রেখেছে, ধীরে বলল, আমরা সবাই এতিম, নিজের বলতে কেউ নেই। তারপর আবার হাসার চেষ্টা করে বলল, তাই নিজেদের নিয়েই একটা দুনিয়া বানিয়ে নিয়েছি, যেখানে এই পাগলামোগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। এমন সময় স্বামীর এসে কাকনের পিছনে লুকিয়ে পড়ল। আরিয়ানও এসে পড়েছে তাকে ধাওয়া করতে করতে। বেচারা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে, ফর্সা মুখটা ঘেমে লাল হয়ে গেছে। আরিয়ান তেড়ে যেতে চায় সামিরের দিকে, কিন্তু কাকন সামনে থাকায় সে পেরে ওঠে না। সামির বারবার কাকনের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে, তাই আরিয়ান বলে ওঠে, শালা, এবার সামনে আয়, আমার চল্লিশা খাওয়া বাইর করছি তোর। সামির কাকনের পেছন থেকে বলে, ঠিক আছে, খাবো না তোর চল্লিশা। আপাতত খিদে পেয়েছে দোস্ত,
চল কিছু খেয়ে আসি। খাবারের কথা শুনে নিমেষেই আরিয়ানের রাগ ঠান্ডা হয়ে গেল। সে নিজের পেটে হাত বুলিয়ে বলে, ঠিক বলেছিস স্বামীর, ওই শালা বসের জন্য সকাল থেকে কিছু খেতেও পারিনি। চলো যাই। এই বলে কাকনের পিছন থেকে স্বামীরের হাত টেনে বের করে নিয়ে দুই বন্ধু একে অপরের কাঁধে হাত রেখে হেলতে দুলতে সেটের বাইরে চলে যায়। ঈশাও কাকনের হাত ধরে ওদের পেছন পেছন নিয়ে যায়। খাবারের টেবিলটা আজ অস্বাভাবিকভাবে ভর্তি। গরম ভাত থেকে ধোয়া উঠছে, পাশে ডাল, মাংস, ভাজি, সালাদ। ছোট টেবিলটাকে যেন উৎসবের মতো লাগছে। চারজন একসাথে বসে খেতে খেতে গল্পে মেতে উঠেছে। কেউ খাবার তুলছে, কেউ আবার কথা বলতে বলতে হেসে উঠছে। আরিয়ান মুখ ভরা খাবার নিয়ে কিছু বলতে গিয়ে আটকে গেল। ঈশা বিরক্ত হয়ে বলল, আগে গিলে নে, তারপর কথা বল। স্বামীর প্লেট থেকে মাংস তুলে নিয়ে বলল, তোমরা কথা বলো, আমি দায়িত্ব নিয়ে খাচ্ছি। এই নিয়ে আবার শুরু হলো হাসাহাসি, ঠাট্টা, ছোটখাটো ঝগড়া। কাকন চুপচাপ একবার চারজনের দিকে তাকালো। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। এই ছোট্ট মুহূর্তগুলোই তো তাদের পুরো পৃথিবী। কাকনদের হাসি ঠাট্টার মধ্যে সেখানে আবির্ভাব ঘটে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রেহানের। তিনি এসে কাকনদের উদ্দেশ্যে নর্ম স্বরে বললেন, তোমাদের বস দেখা করতে বলেছে কিছু কাজের জন্য। আরিয়ান রেহানের কথার প্রতি উত্তরে বলে, আচ্ছা, আমরা লাঞ্চ শেষ করে যাচ্ছি, আপনি এখন যান। রেহান মাথা নেড়ে সম্মতি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে যাওয়ার কিছু সময় পর কাকনরা নিজেদের খাওয়া দাওয়া শেষ করে চলে যায় তাদের বসের কেবিনে। মিস্টার শেখ কারো কথার আওয়াজে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে পারমিশন দেন। হ্যাঁ, এসো তোমরা সকলে। কাকন তার বন্ধু মহল সহ ভিতরে প্রবেশ করে। নর্মকণ্ঠে বলে, স্যার ভেতরে আসবো? স্যার, আপনি আমায় ডেকেছিলেন? কাকনের প্রশ্নের উত্তরে মিস্টার শেখ গম্ভীর কণ্ঠে বলেন। হ্যাঁ, তোমাদের কিছু দায়িত্ব দেওয়া আছে। তিনি নিজের কাছ থেকে একটা পুরনো ম্যাপ কাকনদের দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা নাও, তোমাদের নতুন মুভির অন্ধকারের উত্তরাধিকার এর স্ক্রিপ্ট। এই ছবির জন্য জঙ্গলের মাঝখানে একটা 1000 বছর পুরনো রাজপ্রাসাদের লোকেশন দরকার, আর সেই জায়গা ম্যাপ ও লোকেশন চিহ্ন সব এখানে দেওয়া আছে। লোকটা হালকা হেসে আবার বলল, তোমরা অনেক দিন ধরে কাজের চাপে কোথাও ঘুরতে যেতে পারোনি, তাই ভাবলাম এই কাজটাও হবে আর একটু ঘোরাফেরাও হয়ে যাবে। কাকন হাতে ম্যাপটা তুলে নিয়ে দেখল সেখানে গভীর জঙ্গলের মাঝখানে অদ্ভুত এক রাজচিহ্ন আঁকা রয়েছে। চিহ্নটার নিচে বড় অক্ষরে লেখা ছায়ামহল। ম্যাপটার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল কাকন। শব্দটা কেমন যেন অদ্ভুত লাগছে তার কাছে। ছায়ামহল নামটার মধ্যেই যেন লুকিয়ে আছে কোনো পুরনো রহস্য। কাকনের ভাবনার মাঝেই আবার তাদের বসের কণ্ঠ শোনা গেল। তিনি তার সামনে বসে থাকা লোকটাকে দেখিয়ে বললেন, উনি আমাকে এই জায়গার হদিশ দিয়েছেন। আর তাছাড়া মিস্টার সাজ্জাদ হোসেন ও তার আরও 2 মেয়ে কর্মী আমাদের সাথে যাবে। চাও তো তোমরাও তোমাদের বন্ধুদের নিয়ে যেতে পারো। মিস্টার শেখের কথা শেষ হবার সাথে সাথেই ঈশা বলে উঠল, স্যার, আমি আমার এক বন্ধুকে নিয়ে যেতে চাই। এই কথাটা শোনা মাত্রই কেবিনে থাকা আরও 3 জনের তীক্ষ্ণ নজর ঈশার দিকে পড়ল। আরিয়ান স্বামীরের কানে কানে বলে উঠল, দেখছো শালি, সুযোগ পেতেই কেমন লুফে নিল। কথাই ভাবলাম বন্ধুরা মিলে একসাথে ঘোরাফেরা করব, তা না, শালিকে সেখানেও বয়ফ্রেন্ড নিয়ে যেতে হবে। স্বামীরও আরিয়ানের কথায় সাই জানিয়ে বলল, সারা জীবন যেখানেই যায় না, বয়ফ্রেন্ড নিয়ে যেতেই হবে। ওদের দুজনের কথা ঈশা ঠিক শুনতে পেয়েছে। রেগে দুজনের পিঠে কিল মারতে ভুলল না। কাকন ওদের দিকে পাত্তা না দিয়ে বসকে প্রশ্ন করল, ওকে স্যার, আমরা প্রস্তুত। তাহলে কবে রওনা হব? মিস্টার শেখ প্রতি উত্তরে বললেন, মিস্টার সাজ্জাদ, আপনি কি বলেন, কবে যেতে চাচ্ছেন? কাকন দৃষ্টি সাজ্জাদের দিকে ঘোরালো। সাজ্জাদ একটু ভেবে কাকনদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে কাল রওনা দিয়ে আমরা। আরিয়ান ফট করে বলে উঠল। ওকে, ডান। তারপর মিস্টার শেখের দিকে তাকিয়ে বলল, আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে কাল সকালেই যাওয়া যাক। সকলে একসাথে সম্মতি জানিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল সেই বিল্ডিংটার 9ম তলায় যেন পুরোপুরি তাদের ছোট্ট দুনিয়া। একই ফ্লোরে পাশাপাশি 4টি ফ্ল্যাট, আর সেই 4টি ফ্ল্যাটেই থাকে কাকন, ঈশা, আরিয়ান আর স্বামীর।
প্রতিটা ফ্ল্যাট খুব বড় নয়, কিন্তু ছোট আর গোছানো। দুটি করে রুম, একটা ড্রয়িং রুম, ছোট্ট কিচেন আর বারান্দা, সব মিলিয়ে সাধারণ কিন্তু আরামদায়ক। কেউ কারো ফ্ল্যাটে যাওয়ার জন্য দরজায় নকও করে না। কখন কে কার বাসায় ঢুকে পড়ে, খায়, ঘুমায় বা ঝগড়া শুরু করে, তার কোনো হিসাব নেই। এই নবম তলাই যেন তাদের নিজের তৈরি পরিবার, যেখানে রক্তের সম্পর্ক না থাকলেও বন্ধনটা তার থেকেও অনেক গভীর। রাত 10টা, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই যে যার মতো নিজের রুমে ফিরে গেছে, কারণ কাল সকালেই তাদের রওনা হতে হবে এক অচেনা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এত কিছুর মাঝেও কাকনের চোখে ঘুম নেই। সে বসে আছে তার স্টাডি টেবিলে, চোখ ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধ। কাকন অনেকক্ষণ ধরে ল্যাপটপের সামনে বসে একের পর এক ছায়ামহল লিখে সার্চ করে যাচ্ছে। কখনো ম্যাপ, কখনো ইতিহাস, তো কখনো অদ্ভুত সব ওয়েবসাইট ঘেটে দেখেছে, কিন্তু প্রতিবারই স্ক্রিনে একই লেখা ভেসে উঠেছে, নট ফাউন্ড। যা কোনো লোকেশন না, কোনো ইতিহাস না, কোনো তথ্য। যেন পৃথিবীর বুকেই ছায়ামহল নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। কাকুন ভ্রুকুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, অথচ তাদের বস নিজ হাতে এই ছায়ামহলের যাওয়ার ম্যাপ দিয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব? এমন সময় ঈশার গলার স্বর ভেসে এলো, ঘুমাই যা বোন, কাল সকাল সকাল উঠতে হবে। হামি তুলে কথাগুলো বলে সে কাকনের বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তা দেখে কাকন বিরক্তি নিয়ে বলল, আবার আমার বিছানায় ঘুমোতে আসছিস? ঈশা মুচকি এসে একটা ফ্লাইং কিস ছুঁড়ে বালিশে মাথা রাখতে রাখতে বলে, ইয়েস বেবি, তোকে ছাড়া ঘুম আসে না আমার, তাই চলে এলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাকন আর কিছু বলল না। প্রিয় বান্ধবীর কথা ভেবে সেও ল্যাপটপ রেখে বিছানায় চলে গেল ঘুমাতে। পরদিন খুব ভোরে, আকাশে তখনও হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। কাকনরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা দেয় ছায়ামহলের উদ্দেশ্যে। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে গাড়িটা ঢুকে পড়ে নির্জন পথের দিকে। আর যত সময় যেতে থাকে, চারপাশের পরিবেশ ততই অদ্ভুত আর নিস্তব্ধ হয়ে উঠতে থাকে। উফ, আর কত হাঁটবো, আর পারছি না স্যার। সাজ্জাদ পিছনে ফিরে ঈশার দিকে দেখে বলে। আরিয়ান ফোরন কেটে বলে, দুপুর থেকে তো একই কথা শুনছি, আশেপাশে আছে কিন্তু কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। কাকন এদিক ওদিক তাকিয়ে বলে, স্যার, আমাদের তাড়াতাড়ি জায়গাটা খুঁজতে হবে। আকাশের অবস্থা ভালো না, ঝড় শুরু হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কাকনের কথায় সকলে সহমত পোষণ করে সামনে এগোতে থাকে। সকলেরই প্রায় অবস্থা খারাপ। দুপুর থেকে তারা এই জঙ্গলে ঘুরপাক খাচ্ছে। এখানে তো ইন্টারনেটও নেই যে শহরের কারোর সাথে যোগাযোগ করবে। কম্পাসও চলছে না, স্যাটেলাইট ফোনও কাজ করছে না। এক কথায় সবাই এই জঙ্গলে আটকে গেছে। প্রায় রাত নেমে গেছে। আকাশে ঝড়ো হওয়া, বিদ্যুতের ঝলকানি আর জঙ্গলের পশুদের হাড় কাঁপানো ডাক শোনা যাচ্ছে। এমন সময় রিদম সবাইকে উদ্দেশ্য করে বলল, হেই গাইস, ওই দেখো ওখানে কিসের আলো দেখা যাচ্ছে। রিদমের কথায় সকলের সামনে তাকিয়ে দেখে সত্যিই একটা আলো দেখা যাচ্ছে। কিছু না ভেবেই সবাই সেই আলোর দিকে এগিয়ে যায়। কিছুটা পথ অতিক্রম করতেই তাদের সামনে ভেসে ওঠে বিশাল এক রাজপ্রাসাদ। সকলেই থমকে দাঁড়ায়। 1000 বছর পুরনো সেই রাজপ্রাসাদটা রাতের অন্ধকারেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময়ের ছাপ স্পষ্ট দেওয়ালের গায়ে। পুরনো কাগজগুলো যেন শত শত বছরের ইতিহাস বহন করছে। উঁচু মিনারগুলো ঝড়ের মাঝেও অদ্ভুতভাবে স্থির। প্রাসাদের বিশাল দরজার উপরে সোনালী অক্ষরে লেখা, ছায়ামহল। কিন্তু আশ্চর্যের বিষয়, এত পুরনো হওয়া সত্ত্বেও প্রাসাদের কোথাও ভাঙাচোরা বা ধ্বংসের চিহ্ন নেই। বরং মনে হচ্ছে কেউ যেন আজকেও খুব যত্ন করে এই রাজপ্রাসাদকে আগলে রেখেছে। হঠাৎ আকাশে জোরে বিদ্যুৎ চমকে ওঠে। সকলে কিছুটা ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কর্কশ এক বৃদ্ধ কণ্ঠ। তোমরা ছায়ামহলের খোঁজে এসেছো তাই না? সকলে পেছনে ফিরে দেখে একজন বৃদ্ধ লোক হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে একটা বড় কাটা দাগ, যা তাকে আরো অদ্ভুত করে তুলেছে। এটা দেখে আরিয়ান ভয়ে রিদমের পিছনে লুকিয়ে পড়ে। সাজ্জাদ সবকিছু স্বাভাবিক করতে সামনে এসে বলে, মাফ করবেন চাচা, আসলে ও বুঝতে পারেনি অন্ধকারে। লোকটা মৃদু হেসে বলে, না বাবা, কিছু মনে করিনি। তোমরা কোথা থেকে এসেছো? রিদম বলে,
আসলে চাচা, আমরা ছায়ামহলের খোঁজে এসেছি, কিন্তু পথ হারিয়ে এখানে এসে পড়েছি সাহায্য নিতে। বৃদ্ধ লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল। ছায়ামহল? তার চোখে মুহূর্তের জন্য অদ্ভুত এক ছায়া নেমে এলো, তারপর আবার স্বাভাবিক হয়ে বলল। তাহলে তো ঠিক জায়গায় এসেছো, এটাই ছায়ামহল। তার কণ্ঠে অদ্ভুত এক রহস্য লুকিয়েছিল। তারপর তিনি জিজ্ঞেস করেন, তোমরা কোথায় রাত যাপন করবে ভেবেছো? সবাই একসাথে মাথা নেড়ে বলে। না। সকলের উত্তর শুনে বৃদ্ধের মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি ফুটে ওঠে এবং তা গায়েবও হয়ে যায় সকলের অগোচরে। তিনি বলেন, তাহলে আমার সাথে চলো, আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আরিয়ান হৃদমের পেছন থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে। সত্যি চাচা? বৃদ্ধ লোক মাথা নেড়ে সায় জানায়। অতঃপর সকলে তার পেছনে যেতে শুরু করে। সামনে এগোতেই তারা ছায়ামহলের একদম সামনে এসে দাঁড়ালো। প্রাসাদটা কাছে থেকে যেন আরো বেশি রহস্যময় লাগছে। বিশাল এই দরজা জুড়ে সোনালি কারুকাজ করা, দেওয়ালের গায়ে অদ্ভুত সব পুরনো চিহ্ন খোদাই করা রয়েছে, যেগুলোর অর্থ কেউ বুঝতে পারছে না। উঁচু মিনারগুলো কালো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, যেন হাজার বছর ধরে নিঃশব্দে পাহারা দিয়ে যাচ্ছে এই রাজপ্রাসাদকে। ঝড়ের বাতাসে চারপাশ শুকনো গাছগুলো দুলছে। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য পুরো প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে, তারপর আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। কাকুনের বুকের ভেতর কেমন যেন চাপা অস্বস্তি কাজ করছে। তার মনে হচ্ছে এই রাজপ্রাসাদটা শুধু একটা পুরনো রাজবাড়ি নয়, এখানে আরও কিছু আছে, খুব ভয়ঙ্কর কিছু। ঈশা ধীরে কাকুনের পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দোস্ত, জায়গাটা সুন্দর, কিন্তু আমার কেমন যেন ভয় লাগছে। কাকুন কোনো উত্তর দিল না। সে শুধু ছায়ামহলের দিকে তাকিয়ে রইল, কারণ অদ্ভুতভাবে তার মনে হচ্ছে এই প্রাসাদটা যেন তাকে দেখছে। বৃদ্ধ লোকটা ধীরে বিশাল দরজাটা ঠেলে খুলল। কর। পুরনো দরজা খোলার শব্দটা পুরো পরিবেশটাকে আরো ভারী করে তুলল। ভিতরে পা রাখতেই যেন অন্য এক জগতে প্রবেশ করার অনুভূতি হলো সকলের। চারপাশে সোনালি আলোয় ঝলমল করছে বিশাল করিডোর। মেঝের সাদা মার্বেল লণ্ঠনের আলো পড়ে অদ্ভুত প্রতিফলন তৈরি করেছে। দেওয়ালের দুই পাশে সারি সারি ঝুলছে পুরনো রাজা রানীদের বিশাল প্রতিকৃতি। সোনালি কারুকাজ করা ভারী ফ্রেমে বাঁধানো সেই ছবিগুলো এতটাই নিখুঁত যে দূর থেকে দেখলে মনে হয় তারা যেন জীবন্ত। কেউ কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো চোখে রাজকীয় অহংকার, আবার কারো মুখে অদ্ভুত রহস্যময় হাসি। বিদ্যুতের ঝলকানিতে ছবিগুলোর চোখ যেন আরও ভয়ঙ্করভাবে চকচক করে ওঠে। পুরো করিডর নিঃশব্দ, শুধু দূরে বাতাসের শব্দ আর লণ্ঠনের দুলুনি। মনে হচ্ছে এই প্রাসাদের দেওয়ালগুলো হাজার বছরের অনেক গোপন সত্য নিজের ভেতর লুকিয়ে রেখেছে। আরিয়ান দেওয়ালে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে বৃদ্ধকে প্রশ্ন করল, চাচা, এরা কারা? আরিয়ানের প্রশ্ন শুনে সকলে বৃদ্ধর দিকে তাকালো, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরা হচ্ছে এই প্রাসাদের রাজা মহারাজা। কাকুন ছবিগুলোর দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, ওনারা এখন কোথায়? বৃদ্ধ শান্ত স্বরে উত্তর দিলেন, সবাই মারা গেছেন। মারা গেছেন? কথাটা শুনে কাকুনের কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো। সে আবার প্রশ্ন করলো, কিভাবে মারা গেলেন? বৃদ্ধ লোকটা কিছু বলার আগেই আরিয়ান বলে উঠল, কি কাকন? সেই তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছিস। মানুষ যেমনভাবে মরে তেমনভাবেই মারা গেছেন। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, তাই না চাচা? বৃদ্ধ কি ভাবলেন বা বললেন তা বোঝা গেল না। তিনি শুধু কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, সব প্রশ্নের উত্তর সবসময় জানা ভালো নয় বাবা। লোকটার কথায় মুহূর্তের জন্য চারপাশটা আরো ঠান্ডা হয়ে উঠল। সামির জোর করে হেসে বলল, আচ্ছা চাচা, ভয় পাওয়ানো বন্ধ করেন, আমরা সকাল থেকে ক্লান্ত। বৃদ্ধ এবার ধীরে মাথা নাড়লেন। চলো তোমাদের থাকার জায়গা দেখিয়ে দেই। অতঃপর তিনি তাদের মূল প্রাসাদ থেকে একটু দূরে একটা পুরনো অতিথিশালার দিকে নিয়ে গেলেন। বাইরে থেকে জায়গাটা পুরনো হলেও ভিতরে সব পরিষ্কার আর গোছানো। মনে হচ্ছে নিয়মিত কেউ না কেউ এখানে থাকে। বিদ্যুৎ দরজা খুলে বললেন, তোমরা আজ রাতটা এখানে থাকো, সকালে যা করার করবে। তার কণ্ঠে অদ্ভুত এক রহস্য লুকিয়েছিল। রাত প্রায় কতটা বাজে তা কারো জানা নেই। হঠাৎ করেই প্রচণ্ড শব্দ তুলে ছায়ামহলের সব জানালা একসাথে খুলে যায়। তীব্র ঝড়ের বাতাস মুহূর্তের মধ্যে পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে ঝড়টা বাইরে হচ্ছে না,
বরং প্রাসাদের ভেতরেই যেন কোনো অদৃশ্য তাণ্ডব শুরু হয়েছে। করিডোর জুড়ে ঝুলতে থাকা লণ্ঠনগুলো দুলে উঠেছে, আলো বারবার কেঁপে কেঁপে নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। ঠান্ডা বাতাসের তীব্র চাপ চারপাশকে আরও ভারী করে তুলছে। হঠাৎ ধরাম, দেওয়ালে ঝুলে থাকা একটা প্রতিকৃতি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপর একটার পর একটা ধরাম ধরাম ধরাম। করিডোরে থাকা সকল রাজা রানীর ছবি এক এক করে মেঝেতে পড়ে ভেঙে যেতে লাগলো। কাঁচ ভাঙার শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠছে। আর ঠিক সেই মুহূর্তে করিডোরের একদম শেষ মাথায় সোনালী কারুকাজ করা বিশাল দেওয়ালটা, যা এতক্ষণ খালি ছিল, সেখানে ধীরে ধীরে ফুটে উঠল এক বিশাল প্রতিকৃতি। ছবিটার ভেতরে সগৌরবে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক রমণী। তার পরনে কালো লাল রাজকীয় পোশাক, মাথার পেছনে জ্বলছে আগুনের মতো লাল আভা, আর তার চোখ দুটো অস্বাভাবিকভাবে জীবন্ত মনে হচ্ছে। সে সরাসরি তাকিয়ে আছে সামনের মানুষের দিকে। প্রাসাদের ভিতরের তাণ্ডব হঠাৎ করেই থেমে গেল। সব কিছু আবার নিস্তব্ধ। ঠিক তখনই খট 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 আওয়াজ তুলে হাতে লণ্ঠন নিয়ে আবার আগমন ঘটে সেই আগন্তুকের। তার চেহারায় রয়েছে তৃপ্তির হাসি, বহু বছর পর কিছু ফিরে পাওয়ার ছাপ। সে ধীরে ধীরে এগিয়ে এসে ছবিটার সামনে দাঁড়ালো। তার কাপা হাতটা আলতো করে ছবির ফ্রেম স্পর্শ করলো। অতঃপর মৃদু হেসে নিচু স্বরে বলে উঠল, অবশেষে ফেললেন তবে? রাতের গভীর অন্ধকার যেন সরে গিয়ে জায়গা করে দিচ্ছে এক শান্ত সোনালী সকালকে। হালকা কুয়াশার পর্দা ভেসে আছে চারপাশে, যেন পৃথিবীটা এখনো স্বপ্নের ভেতর আটকে আছে। দূরের গাছপালাগুলোর ফাঁক দিয়ে প্রথম রোদ এসে ছুঁয়ে দিচ্ছে ভেজা পাতাগুলোকে। আর ঠিক সেই সময়েই শুরু হলো পাখিদের কিচিরমিচির। একটা দুটো নয়, হাজারো পাখির ডাকে ভরে উঠেছে পুরো আকাশ। কারো ডাক কোমল, কারোটা আবার উচ্ছ্বাসিত, যেন নতুন দিনের আগমনে তারা সবাই আনন্দে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই কোনো প্রাচীন সুরের মহড়া দিচ্ছে। হালকা বাতাসে পাতাগুলো দুলছে, আর সেই দোলনার সাথে মিশে যাচ্ছে পাখিদের গান। সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি, যেন সময় থেমে আছে আর পৃথিবী শুধু এই ভোরটাকেই অনুভব করছে। কিছুক্ষণ পর জানালা ধাক্কানোর শব্দে কাকুনদের ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠে হাই তুলতে তুলতেই ঈশা গিয়ে কাঠের তৈরি দরজাটা খুলে দেয়। দেখে রিদমরা সহ বৃদ্ধ চাচা হাতে করে খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। ঈশা সামনে থেকে সরে গিয়ে তাদের ভেতরে আসার জায়গা করে দেয়। ততক্ষণে কাকুনও বাকি দুজন মেয়ে হিয়া আর রিয়াও উঠে বসেছে। এরপর সকলে মিলে সকালের নাস্তা খেয়ে নেয়, গরম গরম লুচি আর আলুর দম। নাস্তা শেষ করে সকলে বৃদ্ধ চাচার সাথে আবার ছায়া মহলে ফিরে যায়। কেননা কাল রাতের বেলা তারা তেমন একটা মহল ঘুরে দেখেনি, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে ছায়া মহল পরিদর্শন করতে। হাজার বছরের পুরনো এই রাজবাড়ি দেখতে যেন সময় নিজেই এখানে এসে থেমে গেছে। দূর থেকে তাকালেই বোঝা যায় এটি কোনো সাধারণ প্রাসাদ নয়, বরং এক মহাজাগতিক ইতিহাসের নীরব সাক্ষী। উঁচু পাথরের প্রাচীরগুলো এখনো অক্ষত, কোনো ভাঙাচোরা নেই, যেন শতাব্দীর ঝড়, যুদ্ধ, আগুন কিছুই একে স্পর্শ করতে পারেনি। তবে কাছ থেকে দেখলে বোঝা যায় সময় তার ছাপ রেখে গেছে খুব সূক্ষ্মভাবে। কোথাও কোথাও দেওয়ালে চিকন ফাটল যেন পাথরও ক্লান্ত হয়ে শ্বাস নিচ্ছে। প্রবেশদ্বার পেরোতেই শুরু হয় এক দীর্ঘ করিডোর। দুপাশে সারি সারি রাজা রানীর বিশাল প্রতিকৃতি জ্বলছে। তাদের চোখ যেন এখনো জীবন্ত দর্শকের দিকে তাকিয়ে আছে, এক অদ্ভুত গাম্ভীর্য নিয়ে। কারো মুখে রাজকীয় অহংকার, কারো চোখে যুদ্ধ জয়ের গর্ব, আবার কারো চাহনিতে লুকিয়ে আছে অজানা বিঘ্নতা। করিডোরের কিছু অংশে পুরনো আগুন লাগার দাগ স্পষ্ট, কালো হয়ে যাওয়া পাথর, পোড়া কাঠের চিহ্ন, আর দেওয়ালের গায়ে জমে থাকা ধোঁয়ার ছাপ। তবু আশ্চর্যের বিষয়, পুরো প্রাসাদ ভেঙে পড়েনি, যেন কোনো অদৃশ্য শক্তি এটিকে এখনো ধরে রেখেছে। ভেতরের বাতাস ভারী কিন্তু নীরব নয়, কোথাও দূরে যেন ফিসফিস করে ইতিহাস কথা বলে, আর সেই শব্দ প্রতিটি করিডোর পেরিয়ে ছড়িয়ে পড়ে পুরো রাজবাড়ি জুড়ে। মনে হয় এই প্রাসাদ এখনো বেঁচে আছে, শুধু মানুষ ছাড়া। সকলে অবাক হয়ে প্রাসাদটা দেখতে ব্যস্ত। এমন সময় কাকন করিডোরের শেষ মাথায় একটি ছবি দেখতে পায়। প্রাচীন ধাঁচের ফ্রেমে বাঁধানো চিত্র। ফ্রেমটি গাঢ় কাঠের, কিনারায় সূক্ষ্ম খোদাই করে নকশা, যা সময়ের ছাপ বহন করে।
ফ্রেমের ভেতরের দৃশ্যটি যেন এক মহাকাব্যিক মুহূর্তকে স্থির করে রেখেছে। পেছনের অংশে জ্বলন্ত আকাশ, লাল কমলা আর সোনালি আগুনের মিশ্র আভা, যেখানে এক বিশাল ফিনিক্স পাখি ডানা মেলে উঠছে। তার প্রতিটি পালকে আগুনের শিখা নাচছে, যেন সে ধ্বংস থেকে পুনর্জন্মের ঘোষণা দিচ্ছে। চিত্রের সামনে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক তরুণী। তার পরনে লাল আট পৌরে শাড়ি, যা বাতাসে হালকা উড়ছে। মুখ শান্ত কিন্তু অদম্য দৃঢ়তা, চোখে যুদ্ধের আগুন। এক হাতে সে শক্ত করে ধরে আছে একটি তলোয়ার, যার ফলায় পেছনের ফিনিক্সের আগুন প্রতিফলিত হয়ে আরও রহস্যময় আলো ছড়াচ্ছে। পুরো চিত্রটি ফ্রেমের ভেতর বন্দি হলেও মনে হয় যেন মুহূর্তের মধ্যে সেটি জীবন্ত হয়ে উঠবে। ফিনিক্স আর তরুণীর উপস্থিতি মিলিয়ে এই ফ্রেমটি যেন শক্তি, পুনর্জন্ম আর প্রতিশোধের এক চিরন্তন প্রতীক হয়ে উঠেছে। কাকুন ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে হয়তো ভুলে গেছে কাল এখানে কোনো ছবি তো দূর, একটা কাঠেরও অস্তিত্ব ছিল না। কিন্তু হঠাৎ কি করে এই ছবির আগমন হলো এখানে? মনের অজান্তেই তার পা ছবির দিকে অগ্রসর হয়। সে মুগ্ধ নয়নে ছবিতে থাকা তরুণীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে সে ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাতে ছবিটি স্পর্শ করে। অমনি তার হাত গরম কিছুর ছ্যাঁকা লাগতেই সে হাতটা সরিয়ে নেয়। কাকুন নিজের হাতে তাকিয়ে দেখে তার হাত পুড়ে যায়নি। তাহলে ওটা কি ছিল? কাকুন ভাবতে ভাবতে আবার সেই ছবিতে হাত দেয়। কই, এবার তো গরম মনে হলো না। তাহলে প্রথমবার অমন লাগলো কেন? হয়তো সেটা তার মনের ভুল ছিল। তাই বেশি না ভেবে সে তার সঙ্গীদের ডাক দেয়। হে গাইজ, এই ছবিটি দেখো। কাকনের আওয়াজ শুনে সকলে তার দিকে তাকায়। সে এখন বিশাল এক প্রতীকীর সামনে দাঁড়িয়ে রয়েছে। সকলে ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর ছবি! তার থেকেও বড় কথা, ছবিতে থাকা নারীটি। সকলে নিজের অজান্তেই পা বাড়িয়ে সামনে এগিয়ে আসে। আরিয়ান আনমনেই বলে ফেলে, এ মেয়ে যদি সত্যিই থাকতো না দোস্ত, তাহলে একে আমি বিয়ে করে নিতাম। আরিয়ানের এমন আজব কথায় সকলে বাস্তবে ফেরে। স্বামীর আরিয়ানের মাথায় ঠাট্টা মেরে বলে, বেটা শখ কত! সকলে ওদের দুজনের কাণ্ড দেখে হেসে ফেলে। তখন সাজ্জাদ সামনে এগিয়ে এসে ছবিটি স্পর্শ করে বলে, সাচ আ বিউটিফুল গার্ল। কাকুন একবার ছবির দিকে তাকিয়ে পেছনে ফিরে বৃদ্ধ চাচাকে জিজ্ঞেস করে, চাচা, ইনি কে? চাচা সামান্য হেসে বলে, ইনি এই রাজপরিবারের শেষ রানী, রানী কনক। কাকুন মনে মনে নামটা কয়েকবার উচ্চারণ করে। কনক? কনক? রানী কনক? সে আবার বলে, রানী কনককে নিয়ে কিছু বলুন না চাচা। সকলে কাকুনের কথায় সম্মতি জানিয়ে চাচার দিকে তাকায়। বৃদ্ধ চাচা বলতে শুরু করেন, 1000 বছর পূর্বে রানী কনক রাজ্য পরিচালনা করতেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ রানী। সে ছিল অনেক সুন্দর দেখতে, যাকে বলে আগুন সুন্দরী। রানীর এই সৌন্দর্যে পাগল হয়ে কত শত মানুষ জান দিয়েছে, তার হিসেব নেই। জান দিয়েছেন? বৃদ্ধ চাচার কথার মাঝে আরিয়ান কথাটা বলে উঠল। সকলে বিরক্ত হয়ে তার দিকে তাকাতেই সে চুপ করে যায়। কাকুন একবার ছবির দিকে তাকিয়ে বলে ওঠে, রানী কি এতই সুন্দরী ছিল চাচা? বৃদ্ধ চাচা কাকনের মতোই ছবির দিকে তাকিয়ে বলে ওঠেন, হ্যাঁ, তিনি এতই সুন্দর ছিলেন যে মানুষ তার সৌন্দর্য পাগল হয়ে নিজের জান পর্যন্ত দিয়েছেন। শুনেছি রুদ্রগড়ের রাজপুত্র রানী কনকের সৌন্দর্য এতটাই পাগল ছিল যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। রানী কনক শান্ত কণ্ঠে বলেছিল, আমায় বিয়ে করতে চাইলে নিজের মাথা কেটে উপহার দিন। আর সৌন্দর্যে অন্ধ সেই রাজপুত্র এক মুহূর্ত না ভেবে নিজের মাথা কেটে দিয়েছিল। সকলে চাচার কথায় আটকে ওঠে। তাহলে রানী ভয়ঙ্কর সুন্দরী ছিলেন বলতে হয়। কথাটা বলে ঈশা বৃদ্ধ চাচার দিকে তাকায়। তিনি হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি দেন। তারপর চাচা, রানী কি বিয়ে করেননি কখনো? সকলে একরাশ কৌতূহল নিয়ে চাচার দিকে তাকায়। তিনি উত্তর করার পূর্বেই আরিয়ান কথা কেটে বলে, আমার মনে হয় রানী বিয়েই করেননি। যা বুঝলাম, রানী প্রচুর অহংকারী ছিল, তাই না চাচা? আরিয়ানের কথাটা শুনে কাকুন বৃদ্ধ চাচাকে প্রশ্ন করে, সত্যি কি তাই? রানী কোনোদিন বিয়ে করেননি? কিন্তু সকলকে অবাক করে দিয়ে চাচা মাথা নেড়ে না বোঝায়। তারপর বলতে শুরু করেন, রানী কনক বিয়ে করেছিলেন এক সাধারণ যুবককে। শুধু তাই নয়, রাজপরিবারের বিরুদ্ধে গিয়ে সেই যুবককে অপহরণ করে তার গলা তলোয়ার ধরে বিয়ে করেছিলেন তিনি। চাচার কথায় সকলে অবাক হয়ে যায়। গলায় তলোয়ার ধরে বিয়ে?
সত্যি রানী বড়ই দুঃসাহসী ছিলেন। কাকন আবার বলে, সেই যুবক কি তাকে মেনে নিয়েছিল? তাদের মধ্যে কি ভালোবাসা জন্মেছিল? কাকনের কথার উত্তরে বৃদ্ধ চাচা এক গাল হেসে দিয়ে বলেন,